টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। পাহাড় ধসে কক্সবাজারের 7 শিক্ষার্থী আর চট্টগ্রামে 2 শিশু মৃত্যু, আটকা পড়েছে আরও 30 জন। 4 বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় কাল। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। ইইউ সহ অংশীজনের সাথে বৈঠক, বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে চলছে টানা ভারী বৃষ্টি। এর মধ্যে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেছে 5 শিক্ষার্থী, আটকা পড়েছে অন্তত 30 জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেছে 2 শিশু। বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কয়েকটি নদীর পানি বেড়েছে, দেখা দিয়েছে জলাবদ্ধতা। ময়মনসিংহে জলজটে এক শিশুর প্রাণহানি হয়েছে। লাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। পাহাড় ধসে সাজেক, বাঘাইছড়ি ও লংদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগও রয়েছে বিচ্ছিন্ন। আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সুচরিতা সূচি। বুধবার ভোর থেকেই চট্টগ্রাম ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত শুরু হয়। কখনো থেমে থেমে ঝরছে বৃষ্টি। চট্টগ্রামে 24 ঘন্টায় 258 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কক্সবাজারের উখিয়ার মধুরছড়া 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে 5 মাদ্রাসার শিক্ষার্থী মারা যান, আহত হন বেশ কয়েকজন। দুপুর 2:30টার দিকে উপজেলার কুতুপালংয়ের কাছে রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসন। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক SM মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর মেয়রগলিতে এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনায় 2 শিশু মারা গেছে। সকালে জঙ্গল সলিমপুরে পাহাড়ের পাদদেশে ঘরের উপর একটি অংশ ধসে পড়লে 10 মাস বয়সী শিশু লামিয়া মারা যায়, আহত হয় তার বাবা। দুপুরে মহানগরীর মেয়রগলি এলাকায় পাহাড় ধসে সামিয়া নামে 5ম শ্রেণীর এক ছাত্রী মারা যায়। ঘটনার পরপরই ছুটে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি জানান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হলেও অনেকেই সেই নির্দেশনা শুনছেন না। পাহাড়টা একদম কাটার পরে সোজা হয়ে গেছে, যার কারণে এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পাহাড় যে কোনো মুহূর্তে ধস নামতে পারে, যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। এবং এখানে আপনার ধরেন যে পরিবারগুলো আছে, আমরা বলেছি আমাদের যে আরবান ডিসপেন্সারি আছে এখানে, তারা সেখানে সরে যাবে। আর যদি এখানে যেতে না চায়, আমাদের আরও 10টা স্কুল অ্যালোকেটেড আছে। চট্টগ্রাম জেলা প্রশাসন আমরা যে স্কুলগুলোকে অ্যালোকেটেড করেছি সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে আমরা ব্যবস্থা করছি, সেখানে তারা যেতে পারে। আমি বাসা থেকে 11টা বাজে বাইরে হয়েছি, মাইয়ারে কইছি আম্মু তুমি বাসা থাকিও, আমার কিছু হলে আমার ফোন দিও, আমি বাসায় আছি, আমি কাজে যাব না। তো আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমার ফোলাও আছে লগে দিয়ে। এই 11:30 বাজে আর ফোলা ফোন দিয়েছে, আবার পাহাড় পড়ে গেছে, পড়ে যা সামিয়ার গায়ের উপর পড়ে গেছে দেওয়াল ভাঙ্গিয়ে, আবার উনতে দৌড়। বৈরী আবহাওয়া বিবেচনায় পাহাড় সহ ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয় নিতে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়া হয়েছে। এদিকে টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দীঘিনালায় শতাধিক পরিবার পানিবন্দী। কবাখালী ও মেরু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি সহ সারা দেশের সাথে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় খোলা হয়েছে 135টি আশ্রয় কেন্দ্র। শতাধিক পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সরকারি ও বেসরকারি সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর তত্ত্বাবধানে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোডে টানা বৃষ্টিতে চলমান সড়ক উন্নয়ন কাজ, মহাসড়কের বড় বড় গর্ত, দুর্ঘটনা ও বিকল পণ্যবাহী যানবাহনের কারণে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় 22 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
চট্টগ্রাম কক্সবাজার রেলপথের ৪৭ কিলোমিটার অংশ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা আছে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুপুরে চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর শমশেরপাড়া এলাকায় রেল লাইনে জমে থাকা পানি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বলেন, দুর্ঘটনা এড়ানোর জন্য চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। পরিবেশে উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন। ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে আমাদের বিশেষ করে আমরা চট্টগ্রাম দুহাজারি পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার রেল সড়ক আমরা এটাকে প্রায় ৫ ফুট উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই, যাতে করে যে ২-৩ ফিট পানি যেটা এখন জমে রেল লাইনগুলিতে, আমরা যদি সে কাজটি সম্পন্ন করতে পারি, অতিবৃষ্টি হলেও তখন রেল লাইনগুলি আর তলিয়ে যাবে না, রেল যোগাযোগটা স্বাভাবিক পর্যায়ে থাকবে। এদিকে সারা দেশে আগামী ১২ জুলাই পর্যন্ত টানা বৃষ্টি ও পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া দেশের কয়েকটি জেলায় বন্যার শঙ্কার কথাও জানান তিনি। এই যে এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যেমন বান্দরবানে গত 24 ঘন্টায় 314 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, চট্টগ্রামে 284 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, রাঙামাটিতে 287, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে থাকা বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি পুঁজিবাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিচারের আওতায় আনবে সরকার। রিপোর্ট রিশাদ নাসরুল্লাহর। সংসদের চলতি বাজেট অধিবেশনে বুধবার নির্ধারিত প্রশ্নোত্তরে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের যেই জনসংখ্যা ছিল, সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে গতি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টি খতিয়ে দেখার কথাও বলেন প্রধানমন্ত্রী। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা এবং পুঁজিবাজারের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। মাননীয় স্পিকার, কৃষির আধুনিকায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, কৃষি উৎপাদন বাড়াতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। কৃষকের ডিজিটাল ডাটাবেস সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার, এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। সরকার রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে। সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি সম্মানী বাড়ানোর বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। আইন অনুযায়ী আমরা রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আপনার প্রশ্নের জন্য। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন
56টি জেলা সদরে 7 দিন এবং 29টি উপজেলায় 3 দিনের বৃক্ষমেলার আয়োজন করা হবে। দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বন অধিদপ্তর 83,32,000 চারা রোপণ করেছে, যা চলতি বছরের লক্ষ্যমাত্রার প্রায় 17%। এসব গাছের পরিচর্যায় প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছেন মন্ত্রী। রাজধানী সহ বাংলাদেশের সকল জেলা উপজেলার পরিবেশ রক্ষায় পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী। আগামী 9 জুলাই 2026 তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছে। ঢাকাতে পরিবেশ মেলা ও মাস ব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষ মেলা আয়োজন করা হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এই তথ্য জানান তিনি। ইইউ এর অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট 19 প্রস্তাবনার কথা জানিয়ে তিনি বলেন, পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মেলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। EPD and IFES, thank you EPD for organising, also IFES for being a partner for the European Union in providing support for this particular exercise and beyond. And I recognise also the presence of other experts from internationally renowned election organisations in the room. The Election Commission has also undertaken its own post-election review, where there is a tangential association of European Union as well through IFES. Democracy deserves continuous updating, rehashing and review. And that's it. And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and rigorous discussions. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ পেয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই বিষয়ে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করেন। 15 সংশোধনী সংক্রান্ত বিষয়ে সংসদের উপর ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে শুনানি শেষ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন নবম জাতীয় সংসদে পাশ হওয়া 15 সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। একই সঙ্গে নারীদের সংরক্ষিত আসন 50-এ উন্নীত এবং সামরিক বাহিনীর ভূমিকা সংক্রান্ত বিধানসহ প্রায় 54টি পরিবর্তন সংযোজন করা হয়। 2024 সালের 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফের আলোচনায় আসে 2011 সালের 15 সংবিধান সংশোধনী। হাইকোর্ট এর কয়েকটি ধারা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পথ তৈরি করলেও এই রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল করা হয়। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভূঁইয়া পুরো 15 সংশোধনী বাতিলের দাবি জানান। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, সংসদের আইন প্রণয়নের এখতিয়ার আদালতের হস্তক্ষেপ না করে শুধু তত্ত্বাবধায়ক সরকারের কয়েকটি ধারা বাতিল করা উচিত। 15 সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। এই জন্য এর বৃহৎ অংশ বর্তমান নির্বাচিত সংসদের উপর ছেড়ে দিলে তারা সেখানে সিদ্ধান্ত নেবেন এর মধ্য থেকে কোনটা রাখবেন আর কোনটা রাখবেন না। হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার এই ব্যাপারে 8ম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের ভিত্তিতে এগুলোকে সেভ করতে পারেন, আর বাকি সমস্ত কিছু ওনারা অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারেন। পরে সংসদ যেভাবে মনে করবে যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ করবে।
তবে সংবিধান পরিপন্থী কোনো বিষয় সংশোধনীতে থাকলে তা বাতিল চান অ্যাটর্নি জেনারেল। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রোধ করে একদলীয় সরকার চালু করতেই পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আমাদের আইনি যে ব্যাখ্যা কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। বৃহস্পতিবার আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে অবসান ঘটতে যাচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইনি জটিলতা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জুলাই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের বিচারের দাবি জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। গণভোটের গণরায়কে গণহত্যার প্রমাণ থাকার পরও নিষিদ্ধ সংগঠনের বিচার কচ্ছপের গতিতে চলছে অভিযোগ করে সেমিনারে জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চাই না, তাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট দেশের মঙ্গলের জন্য কাজ করছে জানিয়ে দেশের যারা ক্ষতি করছে এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের বিচারের দাবি করেন ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। এদিকে জুলাই সনদ নিয়ে অন্তর্হিত প্রতারণা করছে বিএনপি, তাই মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। গণভোটের রায় বাস্তবায়নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের আমির। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে চালক সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 15 যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে মহাসড়কের বাহুবল উপজেলার আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে সিলেটগামী ইউনিক পরিবহনের বাস মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়, আর লাকি পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ইউনিক পরিবহনের চালক নিহত হন। এই ঘটনায় আহত হয় আরও 15 জন। গুরুতর আহত অবস্থায় 10 জনকে হবিগঞ্জ ও বাহুবল উপজেলা হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। 1 দশক ধরে অচল পড়ে আছে রংপুর সিটি কর্পোরেশনের 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত জৈব সার কারখানা। ফলে নগরীর দৈনিক উৎপাদিত বর্জ্য খোলা আকাশের নিচে স্তূপ আকারে জমছে ডাম্পিং এলাকায়। এতে দুর্গন্ধ, বায়ু দূষণ ও পরিবেশগত ঝুঁকিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশেপাশের হাজারো মানুষ। যদিও সিটি কর্পোরেশন বলছে বর্জ্য ডাম্পিং নিয়ে আছে পরিকল্পনা, আর বিশেষজ্ঞরা বলছেন নিতে হবে পরিকল্পিত উদ্যোগ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনওয়াজ জানি। এ ছবি উত্তরাঞ্চলের রংপুর ডাম্পিং এলাকার। খোলা আকাশের নিচে বর্জ্যের পাহাড়, যা দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশ। পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার স্বপ্ন নিয়ে নগরীর নাসনিয়ায় 1 একর জমিতে 2.25 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় জৈব সার উৎপাদন প্ল্যান। প্রকল্পের 21টি ইউনিট বন্ধ। প্রতিটি ইউনিটে 15 টন বর্জ্য ধারণ ক্ষমতা থাকলেও এখন পরিত্যক্ত। সার যখন উৎপাদন হইতো, এলাকাবাসীও নিত, বাহিরেও সার যাইতো। তারপর এখানে যারা কর্মচারী ছিল তারাও ভালো ছিল। এখন তো এখানে কার্যক্রম একদমই নাই। কারখানা বন্ধ হওয়ার পরে যখন বন্ধ হয়ে গেল কারখানা, তখন আশপাশে
আমাদের জমিগুলোতে সমস্যা, ময়লা সব কিছু মানে জমাট বাঁধে থাকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও কার্যকর কোনো সমাধান মেলেনি। বর্জ্য ব্যবস্থাপনার নামে ছলচাতুরি করা হয়েছে নগরবাসীর সাথে। 33টি ওয়ার্ডের বর্জ্য এখন ফেলা হচ্ছে যেখানে সেখানে। যারাই চালু করতো তারাই মানে কিছুদিন থাকার পর চলে যায়। মনের সময় তো লাভ হয় না কি লসে হয় বুঝি না। এখন তো কোনো কাজ কাম কিছু নেই, বেশ কিছুদিন থেকে এবার পড়ে গেছে এরকম। কারখানা যদি দিয়ে কোনো লাভ না হয় তাহলে এই কারখানার কোনো দরকারই নাই, আমরা চাই না। অচল প্রকল্পের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে পরিবেশ বিশেষজ্ঞদের মতে শুধু প্রকল্প গ্রহণ নয়, টেকসই ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। কেন এটি বারবার মানে আমরা ঠিকভাবে করতে পারছি না, সংশ্লিষ্ট আমার সিটি কর্পোরেশনের যারা আছে তাদের সাথে আমি কথা বলে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেছি এবং আমি আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যেই তারা সব কিছু খতিয়ে দেখে আমাকে একটি রিপোর্ট দিবে। খুবই সিরিয়াসলি দেখা উচিত এই কারণে যে সেখানে যেহেতু ময়লাগুলো ডাম্প করা হচ্ছে এবং সেটাকে প্রসেস করা হচ্ছে না, সেটা কিন্তু আশেপাশের পরিবেশটাকেও নষ্ট করছে এবং পরবর্তীতে যে আমাদের ওয়েস্ট কালেকশনের যে ক্যাপাসিটি সেটাও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। তো আমার মনে হয় যে সিটি কর্পোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব ইউনিটের মাধ্যমে যদি এটাকে পরিচালনা করা যায় তাহলে এটা বেশি টেকসই হবে। পরিবেশ অধিদপ্তরের অর্থায়নে 2016 সালে এটি বাস্তবায়ন করা হলেও গেল এক দশকে কয়েকটি কোম্পানি আর উন্নয়ন সংস্থা পরিচালনার দায়িত্ব নিলেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আলহাজ হারুন আল রশিদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শিমরাইলকান্দি 11 নম্বর ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। বরিশালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে তার কর্মস্থলে অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় অফিস চলাকালীন সময় শেরডি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকরা নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মনিরুজ্জামানকে অবরুদ্ধ করে রাখে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংবাদপত্রে ও অনলাইন পোর্টালে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা এবং কর্মচারী। ডেন্টাল সার্জন ডাক্তার তন্ময় সরকারের নেতৃত্বে কর্মসূচি হয়। গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ঝিনাইদহে 4000 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলার পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এই সার ও বীজ বিতরণ করা হয়। বিভিন্ন দাবিতে ময়মনসিংহে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ প্রাণী সম্পদ এআই কৃত্রিম প্রজনন টেকনিশিয়ানরা। নগরীর ঢোলাদিয়া কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা। জরায়ু ক্যান্সার আক্রান্ত হয়ে দেশে প্রতি বছরই হাজারো নারীর মৃত্যু হচ্ছে। এই মরণব্যাধি থেকে রক্ষায় রংপুরে 5ম শ্রেণী পড়ুয়া এবং স্কুলের বাইরে থাকা 10 বছর বয়সী 2,04,641 শিশুকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিনামূল্যে HPV ভ্যাকসিন দেয়া হবে। রংপুর RDRS বেগম রোকেয়া মিলনায়তনে HPV ভ্যাকসিন নিয়ে বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। মুন্সিগঞ্জে সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার দ্রুত বিচার সম্পন্নের দাবিতে স্থানীয় আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। জামিন শুনানি শেষে মুন্সিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ ফারুক আহমদ 14 আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নানা আয়োজনে পালিত হলো সিলেট অনলাইন প্রেস ক্লাবের যুগপূর্তি। অনলাইন প্রেস ক্লাবের ডক্টর রাগিব আলী মিলনায়তনে এই আয়োজনে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতারা ও পেশাজীবী নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয় কর্মশালার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার উদ্যোগে কুমুদিনী সরকারি কলেজের মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম.এস. ওয়াইদুল হক নাসির। নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামে বিএনপির নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, দখল ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। পাহাড় ধসে কক্সবাজারের 7 শিক্ষার্থী আর চট্টগ্রামে 2 শিশু মৃত্যু, আটকা পড়েছে আরও 30 জন। 4 বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো আর পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর। দূর করা হবে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানির রায় কাল। জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। ইইউ সহ অংশীজনের সাথে বৈঠক, বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।